হ্যালো এবং নমস্কার, আমি অভিক। অবশেষে ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েই গেল। ২০১৪ সালে যখন প্রথমবার মোদী সরকার ক্ষমতায় আসে, তখন তাদের অন্যতম একটা এজেন্ডা ছিল এক দেশ, এক নির্বাচন। অর্থাৎ যখন পার্লামেন্টে ভোট হবে, সেই লোকসভা নির্বাচনের সময় একই সাথে সমস্ত বিধানসভাগুলির নির্বাচনও সম্পন্ন করে ফেলতে হবে। এই উদ্দেশ্যে তারা একটি কমিটি করে, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, এবং এই রামনাথ কোবিন্দ কমিটির মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া কাশ্মীরি নেতা গুলাম নবী আজাদ, অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন.কে সিং এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হরিশ সালভে। অত্যন্ত দ্রুততার সাথে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই রিপোর্টটি অনুমোদিত হয়। এক দেশ এক নির্বাচনের আওতায় পুরো দেশে একই সাথে, যেমনটা বললাম, লোকসভা নির্বাচন এবং প্রত্যেকটা রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। আর সেই নির্বাচনের ১০০ দিনের মধ্যে পুরসভা এবং পঞ্চায়েতগুলির ভোটও একসাথে করতে হবে বলে এই রিপোর্টে সুপারিশ করা হয়েছে। দেখতে হবে যে কেন কেন্দ্রীয় সরকার এত তাড়াহুড়ো করছে এই এক দেশ এক নির্বাচন এই আইনটি লাগু করার জন্য। এর উদ্দেশ্যটা কি বলা হচ্ছে আর ভেতরে মোটিভটি কি আছে? প্রথম কথা যেটা বলা, গত বছর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রত্যেকটা সময় দেশের কোনো না কোনো প্রান্তে নির্বাচন লেগেই আছে, যা অগ্রগতির ক্ষেত্রে বাধা তৈরি করছে। নাম্বার ২, এই এত নির্বাচন করতে গিয়ে, অর্থাৎ একটা লোকসভা, তারপরে এই কিছুদিনের মধ্যেই অনেকগুলো ৫-৬খানা বোধহয় বিধানসভা নির্বাচন হবে, এরপরে ২০২৬ সালে পশ্চিমবঙ্গ সহ আরও এক সেট রাজ্যে নির্বাচন হবে, তারপরে লোকসভা নির্বাচন। তো এই নির্বাচনগুলো করতে গিয়ে প্রচুর অর্থ খরচ হয়ে যায়। তাই এদের দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে যদি এক দেশ এক নির্বাচন হয় এবং একসাথে বিধানসভাগুলোর নির্বাচন লোকসভার সাথে সেরে দেওয়া যায়, তাহলে নির্বাচনের খরচ অনেক কমবে এবং ওই অর্থটা দেশের উন্নয়নের কাজে লাগানো যাবে। তৃতীয় বক্তব্য হচ্ছে যে আমরা সবাই জানি যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়ে যায়। অর্থাৎ সেই সময়ে কোনো শিলান্যাস বা কোনো কিছু নতুন পরিকল্পনা বা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের ঘোষণা বা কাজ শুরু করা যায় না। তো বলা হচ্ছে যে এটা হচ্ছে দেশের অগ্রগতির অন্তরায়, উন্নয়নের কাজ থমকে থাকে এই আদর্শ আচরণবিধির জন্যে, মানে ভারত আমেরিকা হয়ে যাবে আর কি। আর একটা ৪ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে সরকারি কর্মচারীরা নির্বাচনের কাজে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েন, ফলে তাদের যে আসল কাজ সেটা ব্যাহত হয়, সরকারি কর্মচারীদের ওপরে এক্সট্রা প্রেশার পড়ে। প্রসঙ্গত আমরা বলতে পারি যে ১৯৫১ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত কিন্তু ভারতে এক দেশ এক নির্বাচন হতো। কিন্তু ৬৮ এবং ৬৯ সালে আমরা দেখতে পাচ্ছি যে ৩৬৫ ধারা প্রয়োগ করে বা সংখ্যাগরিষ্ঠতার অভাবে দেশে কতগুলি বিধানসভা ভেঙে যায় এবং ১৯৭০ সালে ডিসেম্বর মাসে লোকসভাটাই ভেঙে যায়। এর ফলে এই এক দেশ এক নির্বাচন যে পলিসি, যেটা আগে থাকতে চলতো, সেটার অসারতা প্রমাণিত হয় যে এটা বাস্তবে অ্যাপ্লিকেবল নয়। যদিও ১৯৮৩ সালে ইলেকশন কমিশন একটা সুপারিশ করে জানায় যে এক দেশ এক নির্বাচন করাটা ভারতের গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর, তবুও কিন্তু পরবর্তীকালে যতগুলো সরকার এসছে, জনতা দল সরকার, কংগ্রেস সরকার, তারা এ ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়নি। বিজেপি নিয়ন্ত্রিত এনডিএ সরকার তারা ভালো রকমই বোঝে যে পার্লামেন্টে তাদের স্থায়িত্ব একটা সূক্ষ্ম সুতোর উপরে ঝুলছে এবং তাদের একটা শুধুমাত্র সিম্পল মেজরিটি রয়েছে। এখন সংবিধানের যেগুলো জটিল বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্যে এটাও রয়েছে, তো এই ফান্ডামেন্টাল বিষয়গুলো পরিবর্তন করতে গেলে, অ্যামেন্ডমেন্ট করতে গেলে 2/3 মেজরিটির দরকার হয়। ভারতে মোট ৬৭টি রাজনৈতিক দল রয়েছে স্বীকৃত, এবং কেন্দ্রীয় সরকার সেই ৬৭টি রাজনৈতিক দলকে তাদের মতামত জানাতে বলে, যাদের মধ্যে ৪৭টি রাজনৈতিক দল তাদের মতামত জানায় এই ইস্যুর ব্যাপারে। তাদের মধ্যে
32টি দল, যারা মূলত বিজেপি এবং এনডিএ অ্যালায়েন্স, তারা পক্ষে মত দিয়েছে। অন্যদিকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিআইএম, বহুজন সমাজ পার্টি, এই ধরনের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এরকম 15টি দল এই প্রস্তাবের বিরুদ্ধে রয়েছে। এখন ভেবে দেখার, বিজেপি আসলে তাদের গোপন কি এজেন্ডা রয়েছে, তারা করতে চাইছেটা কি। প্রথম কথা হচ্ছে, ভারতীয় সংবিধানে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির পৃথক পৃথক মর্যাদা রয়েছে। সংবিধানে 3টে তালিকা করা রয়েছে, একটা কেন্দ্র তালিকা, একটা রাজ্য সরকারের তালিকা, একটা যৌথ তালিকা। এক দেশে এক ভোট নীতি কার্যকর হলে এটি সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তার উপরেই আঘাত হানবে বলে আশঙ্কা করছে বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়ান বাস্তব সমস্যা তুলে ধরেছেন। ধরুন, একবার না হয় লোকসভা এবং রাজ্যসভাগুলোর ভোট একসাথে হলো, কিন্তু এরপরে কোনো রাজ্য সরকার, যেমন ধরুন বিহারে, যেখানে একটা জোট সরকার নড়বড়েভাবে চলছে, বা মহারাষ্ট্রে, তো কোনোভাবে সেই রাজ্য সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা হারায়, তখন কি হবে? ধরুন মহারাষ্ট্রে একনাথ সিন্ধে মন্ত্রিসভার পতন ঘটল, তখন কি ঘটবে? তাদেরকে কি দেশের পরবর্তী লোকসভা নির্বাচনের জন্য অনন্ত অপেক্ষা করে থাকতে হবে? এই যুক্তিতে বিধানসভা জিইয়ে রেখে তাহলে ওই রাজ্যগুলোতে কি রাষ্ট্রপতি শাসন চলবে, যেটা ডেমোক্র্যাটিক স্পিরিটের সম্পূর্ণ বিরোধী। ধরুন এমন হলো যে রাজ্য বিধানসভাগুলো টিকে রয়েছে, কিন্তু লোকসভারই পতন ঘটলো, মানে ধরুন নরেন্দ্র মোদী সরকার, সে তার সংখ্যাগরিষ্ঠতা হারালো, তাহলে কি হবে? কারণ আপনি একটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, কিন্তু কেন্দ্রে রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো প্রভিশন নেই। রাজ্য বিধানসভাগুলো চলতে থাকবে, অথচ দেশের লোকসভা থাকবে না। তাহলে তো দেশের শাসন ব্যবস্থাটাই ভেঙে পড়ে যাবে। কারণ রাজ্যসভা থাকতে পারে, রাজ্যসভা একটি স্থায়ী সভা, কিন্তু অর্থ বিল সহ গুরুত্বপূর্ণ বিলগুলো লোকসভাতেই উত্থাপিত করতে হয়, রাজ্যসভাতে নয়। সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড পলিটিক্সের অধ্যাপক সঞ্জয় কুমার, তিনি একটা রিসেন্ট সাক্ষাৎকারটা দেখলাম বিবিসিতে। তিনি বলছেন যে আসলে বিজেপির একটা গোপন উদ্দেশ্য রয়েছে এই নীতি কার্যকর করার পেছনে। যদি একসাথে লোকসভা এবং বিধানসভাগুলো নির্বাচন সেরে নেওয়া যায়, তাহলে প্রধানত দুটি পার্টি, একটা মেন পার্টি, রুলিং পার্টি ধরুন বিজেপি, এবং অপোজিশন পার্টি ধরুন কংগ্রেস বা ইন্ডিজোট, এই দুটি দলের মধ্যে সরাসরি সমস্ত রাজ্যগুলোতে এবং অবশ্যই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং সমীক্ষায় তারা বলছেন, তারা দেখেছেন যে সব নির্বাচন একসাথে অনুষ্ঠিত হলে 77% মানুষ যে কোনো একটি দলকেই ভোট দেবেন। ধরুন আমি ভোট দিতে চাইছি, এক দেশ এক নির্বাচন, তো আমার মধ্যে একটা প্রবণতাই থাকবে যে লোকসভাতে যাকে আমি ভোট দেব, আমি বিধানসভাতেও তাকেও ভোট দিয়ে চলে আসব। ফলে ভারতের গণতন্ত্রের যে বৈচিত্র্য, সেটা নষ্ট হবে। একটা চীন বা রাশিয়ার মতো একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবং অবশ্যই বিজেপি যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে, সেটি আসলে সুকৌশলে সুপ্রতিষ্ঠিত হবে। আমেরিকার মতো রাষ্ট্রপতি শাসিত সংবিধান ভারতে চলে আসবে। খুব সংক্ষেপে বললে, এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে লোকসভা ভোটের ধাক্কায় বিধানসভাগুলি ভেসে যাবে, স্থানীয় দলগুলি ধ্বংস হয়ে যাবে, এবং রাজ্য সরকারগুলি আদতে ক্ষমতাহীন হয়ে ওই পঞ্চায়েতে পর্যবসিত হবে। আর যে কথা বলা হচ্ছে যে ভোটে খরচা কমবে, ব্যাপারটা সত্যিই কি তাই? সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড পলিটিক্সের অধ্যাপক সঞ্জয় কুমার বলছেন, খরচ কমানোর যে কথা বলা হচ্ছে সেটা আদৌ গ্রহণযোগ্য নয়, এই কারণে
ধরুন গত বছরে লোকসভা নির্বাচনে খরচ হয়েছিল 93,000 কোটি টাকা। এবছর খরচ হতে পারে 1,00,000 কোটি টাকা। অর্থাৎ ভোটার পিছু নির্বাচনের খরচ আগে ছিল মাথা পিছু 300 টাকা করে, এবছর সেটা দাঁড়াবে ওই 350 টাকার মতো। অর্থাৎ নির্বাচনে মাথা পিছু ভোটার পিছু খরচ খুব একটা বাড়েও নি কমেও নি। আসলে বন্ধুরা, এই এক দেশ এক নির্বাচনের পেছনে বিজেপির একটা সহজ অঙ্ক কাজ করছে। সেটা হচ্ছে যে শুধু লোকসভা ভোট হলে বিরোধী দলগুলোর পক্ষে আসন সমঝোতা করা অনেক সহজ, কিন্তু একই সাথে বিধানসভা ভোট হলে কংগ্রেসের সাথে সহযোগী আঞ্চলিক দলগুলির বিরোধ অনিবার্য। কারণ প্রত্যেকটা আঞ্চলিক দল তাদের নিজ নিজ অঞ্চলের রাজ্যের স্বার্থ রক্ষা করে। তাই বিরোধীদের একাংশের আশঙ্কা পরবর্তী পর্যায়ে এই নীতিতে হেঁটে রাজ্য নির্বাচন কমিশনগুলোকেও কার্যত ক্ষমতাহীন করে দিয়ে পঞ্চায়েত এবং পুরভোটকেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। পলিটিশিয়ানদের কাছে এটুকুই বলার যে স্বাধীনতার 75 বছর পরেও আপনারা ঠিক করতে পারলেন না যে দেশে কোন ধরনের গণতন্ত্র থাকবে, এককেন্দ্রিক সরকার নাকি যুক্তরাষ্ট্রীয় সরকার, ব্রিটিশ পার্লামেন্টারি ব্যবস্থা নাকি আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেম। যদি এত বছর পরেও আমরা ঠিক করতে পারিনি কোনটা আমাদের পক্ষে ভালো হবে, তাহলে আর ভেবে লাভ নেই। ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে। ভারতে অনেক সমস্যা আছে বন্ধুরা, উগ্রপন্থা, বিদেশি আগ্রাসন, মুদ্রাস্ফীতি, দুর্নীতি, এগুলো নিয়ে ভাবুন। মানুষকে বেসিক যে পরিষেবাটুকু, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এগুলো দেওয়ার কথা ভাবুন প্লিজ। বাবা সাহেব আম্বেদকর অনেক ভেবেচিন্তে এই সংবিধান তৈরি করেছিলেন। সংবিধান কোনো খেলনা নয়, কোনো খেলার জিনিস না। প্লিজ আমাদেরকে আর গিনিপিগ করবেন না। ভালো থাকবেন। জয় হিন্দ।